বাংলাদেশে এই পর্যন্ত অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু ঘটেছে, শেখ হাসিনা অনেক কিছু ঘটেছে, গণহত্যা চালিয়েছে, একটার পর একটা আমাদের যে মেধাবী শিক্ষার্থী ছাত্রদেরকে অবাধে গুলি করে মেরে ফেলছে। সে এখন দেশদ্রোহী, দেশ বিরোধী, গণবিরোধী, জনগণের শত্রু। কিন্তু এত কিছুর পরেও কি মোদি শেখ হাসিনা হাত ছাড়বে? না, ছাড়বে না, কখনোই না। কারণ এই বাংলাদেশে অন্য কোনো সরকার যদি ক্ষমতা থাকতো তাহলে ভারত সরকার কখনো এই সুযোগ সুবিধা পেত না। শেখ হাসিনা বাংলাদেশের সকল জাতীয় সম্পদ বলেন, স্বার্থ বলেন, আমাদের দেশের এগুলো সকল কিছুই ভারতের হাতে তুলে দিয়েছে। তুলে দিয়ে 2014, 2018, 2024 তিনটি ইলেকশন কোন রকম ভোট ছাড়াই সে ক্ষমতা টিকে গেছে। কারণ ভারতের কারণে। ভারত অ্যাসাইন নিয়েই কিন্তু ঢাকা এসেছিল 80 দশকে, আমরা নিশ্চয়ই ভুলে যাইনি। ভারতে আসছেন আরো আগেই, বেশ কয়েক বছর সেখানে ছিলেন এবং তার বাচ্চারাও সেখানে পড়াশোনা করেছেন। শেখ হাসিনা ভারতের অ্যাসাইন নিয়ে বাংলাদেশে আসার পর আমরা দেখি অনেক তথ্য আমরা কিন্তু জানি, অনেক প্রমাণ আছে যে তিনি কি আসলে দেশের স্বার্থে রাজনীতি করেন? না, দেশের স্বার্থে নয়, দেশকে বাস দিতে। তার যে পরিবারকে যে সেনাবাহিনী হত্যা করেছে তার মুখেরই কথা, সে সেনাবাহিনীকে বাস দিতে, দেশের মানুষকে বাস দিতে, এই দেশকে ধ্বংস করে দিতে। আমরা জানি এই দেশের মানুষের প্রতি তার কত ঘৃণা, কত আক্রোশ। তারপরেও দেখবেন বিভিন্ন অভিনয়ে উনি তো সেরা অভিনেত্রী হতেন। যদি মেরিল প্রথম আলোর যে একটা অনুষ্ঠান হয় না, তারকা অনুষ্ঠান, সেখানে যদি তিনি ববিতার জায়গা যদি সে মানে অর্থাৎ তাকে দেওয়া হতো, তাহলে চোখ দেখ মুহূর্তের মাঝে পানি ফেলার এবং হাসির যে অভিনয়টা, এটা কিন্তু শেখ হাসিনা ভালো করতে পারতেন। যাই হোক, এটা আমার মূলত আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হলো, যা বলছিলাম, যে এত কিছুর পরেও কি মোদি শেখ হাসিনার হাতে একেবারেই ছেড়ে দিবে? না, একেবারে ছেড়ে দিবে না, এটা আমরা এখন বলতে পারছি না যে একেবারে ছেড়ে দিবে। তবে এটুকু বলতে পারি, অন্তত আপাতত তাকে নিরাপদে নিয়ে রাখবে। শেখ হাসিনা মতো এমন একটি মানে গণহত্যাকারীকে, একটি খুনিকে কোন গণতান্ত্রিক দেশ স্থান দিবে না। আমরা মার্কোসের কথা বলতে পারবো, আমরা অনেক অনেক উদাহরণ দিতে পারবো। আমরা ল্যাটিন আমেরিকার অনেক উদাহরণ দিতে পারবো। অনেক দেশে অনেক কিছু হয়েছে, কিন্তু তারা কখনোই উন্নত বিশ্বের তারা কখনো আসলে এটার সুযোগটা পায় না। কেউ কেউ হয়তো পায়, লন্ডন আছে মনে কোনো কোনো জায়গা, যেটা একবার দেখেছিলাম যে পিনাকি ভট্টাচার্য তিনি করেছিলেন, দেখিয়েছিলেন কোথায় তাদের স্থানটা হয়। আমি গতকাল আমার ফেসবুকে একটি পোস্ট করেছিলাম গতকাল দুপুরের দিকে, যে দেখলাম যে ভারতের হায়দ্রাবাদ থেকে একটি বিমান উড্ডয়ন করে। যে প্লেনটি যখন উড্ডয়ন করে তখন এটার গন্তব্য কোথায় ভারতের বিমান কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কোনো কোনো কর্মকর্তা জানলে সকলের ছিল অজানা। তবে পরে দেখা যায় এটা রুট, আমরা ম্যাপে দেখলাম যে এটা রুট ঢাকার দিকে। তারপর আমরা দেখলাম ঢাকা ল্যান্ড করেছে এবং একটি বিমান পুরনো বিমানবন্দরে রয়েছে। আমি সেটি স্ক্রিনে দিচ্ছি। আমার জানা মতে ইন্ডিয়ার মাত্র 4টা এয়ারপোর্ট থেকে ঢাকা রেগুলার প্লেন চলাচল করে এবং এর মধ্যে হায়দ্রাবাদ নেই। একটা স্পেশাল ফ্লাইট ছিল বলে মনে করা হচ্ছে। এখন এই স্পেশাল ফ্লাইট কেন, এইটা নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখছি মানে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন যে কিলার আসছে, ওই সেই নানান কিছুই বলা হচ্ছে, কিন্তু না, বিষয়টা এমন নয়। এটা মূলত যখন শেখ হাসিনা আসলে থাকতে পারবেন না, তাকে যেতেই হবে, তাকে যাতে গণভবন থেকে হেলিকপ্টার দিয়ে এখানে আনা যায় বিমানবন্দরে, এখান থেকে যাতে বিমানে উঠে দেওয়া যায়, মূলত এই কারণে, এছাড়া অন্য কিছু না। তবে বিষয়টা এত সহজ হবে না। এখান থেকে কারা তাকে সেফ এক্সিট দিবেন? এইভাবে জনগণের বিরুদ্ধে গিয়ে আমাদের সেনাবাহিনী কি জনগণের মুখোমুখি হবেন? এটা আমি বিশ্বাস করতে চাই না। যদিও গতকালকার মিটিং এর অনেক কিছু আমি জানি, কিন্তু সেটা আমি বিশ্বাস করতে চাই না, কখনো দিবেন না। হ্যাঁ, 2, 4, 5 জন, 10 জন, 50 জন
জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল এমন কিছু লোক আছেন যারা শেখ হাসিনার অনুগত, আর বাকি যারা আছেন তারা তো অনুগত না, তারা কখনো এটা মেনে নিবেন না, কখনো দিবেন না। এখন বিষয় হলো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা যারা নাকি মুক্তিযুদ্ধ করে আসছে এতদিন যাবৎ, সবসময় মুক্তিযুদ্ধের এখানে চেতনা বিক্রি করেন, চেতনা ব্যবসা করেন, এই আওয়ামী লীগ আর কি। যেমন আওয়ামী লীগ বলে, শেখ হাসিনা বলেন এটা আমার বাবার দেশ, আমি এটা করেছি ওইটা করেছি, মানে তিনি মহারানী এবং আমরা হচ্ছি তার প্রজা, এই জনগণ প্রজা। যখন তখন ইচ্ছে বিদ্যুতের লাইন কেটে দেয়, যখন তখন গ্যাস লাইন কেটে দিবেন। কত বড়, এত বড় ক্ষমতাধর। তাহলে এত বড় ক্ষমতাধর, আমরা তো এমনটাও দেখলাম আমাদের কাছে আছে ক্ষমতাধর, এইখানে মানে মরবে না বাঁচবে, ক্ষমতা থাকবে কি থাকবে না সেটাও তো নিশ্চিত না, টোটালি অনিশ্চিত। কিন্তু তার ছেলে ডেটিং অ্যাপের মধ্যে, ডেটিং অ্যাপ তো আমেরিকা আছে, এই ডেটিং অ্যাপের মাধ্যমে মেয়ে খুঁজে ডেটিং করে, ঠিক আছে। এখন এখন আমরা দেখলাম কি গত 16 তারিখ থেকে যখন নাকি পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে উঠে, তখন থেকে দেশ ছাড়তে শুরু করে সরকারের এমপি মন্ত্রী এবং কিছু ব্যবসায়ীও আছে, তারা দেশ ছাড়তে শুরু করে। তারপর যখন কারফিউ জারি হলো এবং মোটামুটি যখন পরিস্থিতি তারা স্বাভাবিক মনে করলো, তারা দেশে ফিরতে শুরু করলো। এই নিয়ে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন, বিভিন্ন সামাজিক মূলধারা গণমাধ্যমে উঠে এসেছে এবং অনেক সাংবাদিকরাই ইউটিউবে তা নিয়ে আলোচনা করেছেন এবং তাতে নামও প্রকাশ করে দিয়েছেন। আমি দেখলাম স্পেশালি আমাদের সিনিয়র জিল্লুর রহমান ভাই, তৃতীয় মাত্রার, তিনি এটা নিয়ে একটা সাদামাটা একটা বিশ্লেষণ তিনি করেছেন। তবে এবার আমরা দেখতে পাচ্ছি ভিআইপিরা দেশ ছাড়ছেন। গতকাল যারা দেশ ছেড়ে চলে গেছেন, হ্যাঁ, একটি তালিকা বা তার একটি নথি সকালে আমি পেয়েছি। এই নথিটি তার আগে পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ হাসান মাহমুদ বেলজিয়ামে চলে গেছেন। অবশ্য তিনি বেলজিয়ামের নাগরিক। তো গত রাত পর্যন্ত সরকার যেসব মন্ত্রী, এমপি, বিচারপতি এবং আমলারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের পুরো নথিটি এখানে আমি হয়তো বলতে পারছি না, তবে আমি সেটা এখানে স্ক্রিনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং চেষ্টা করব যাতে পিডিএফ করে কমেন্ট বক্সে দিয়ে দেওয়া যায় কিনা। যদি দেওয়া যায় আমি সেটাও করব, তা আপনারা সেটা পড়ে নেবেন। তবে আমরা যা জানতে পেরেছি, তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়েছেন এবং অন্যরা যারা ছাড়বেন এমন অনেকের তালিকা রয়েছে, হ্যাঁ, তারা ছাড়বেন খুব তাড়াতাড়ি, হয়তো আজকে আগামীকালকে আর একটি পেতে পারি বা রাত্রেও পেতে পারি আর একটি তালিকা যারা যারা ছাড়বেন। তো বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, নেতা, আমলা, ব্যবসায়ী এর মধ্যে তারা যাবেন। আরও 2 ডজনের বেশি দেশ ছাড়ার এই তালিকা রয়েছেন। তো বিমানবন্দরের রজনীগন্ধা ভিআইপি টার্মিনাল 1 দিয়ে গাজী গোলাম দস্তগীর, যিনি মন্ত্রী ছিলেন, নারায়ণগঞ্জ 1 আসনের গাজী গ্রুপ, গাজী টিভির মালিক, জানেন তো। আর একজন ভূমি কেকু, যে নারায়ণগঞ্জের ভূমি, হ্যাঁ, বসুন্ধরার সাথে পাল্লা দিয়ে 2 জন খেয়েছে। আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, তিনিও দেশ ছেড়েছেন। বিচারপতি শামীম, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, তারপর আব্দুল শহীদ মন্ত্রী, সাবেক ভূমি মন্ত্রী জুবেদ দেশ ত্যাগ করেছেন বলে তথ্য আমরা পেয়েছি, দেখেছি। এছাড়া যদি দেখি দুলন চাপা ভিআইপি টার্মিনাল 2 দিয়ে লিলি চৌধুরী সহ আরও অনেক সাবেক এমপি এবং বর্তমান এমপি দেশ ছেড়েছেন। রয়েছেন কয়েকজন ব্যবসায়ী ও সেনা কর্মকর্তার তালিকা রয়েছেন এই দেশ ছাড়ার তালিকা। এছাড়া যদি দেখি যে গান বাংলার তাপস, আমরা যাদেরকে চিনি, গান বাংলার তাপস, হ্যাঁ, শনিবার সকাল 8:30 সিঙ্গাপুরের চলে যায় বাংলাদেশের 884 নম্বর ফ্লাইট দিয়ে, বা এই ফ্লাইটে চলে গেছে। এছাড়া যদি দেখি আমাদের অর্থনীতিতে, অর্থাৎ যার একটু জারফুক বোঝেন তো, জারফুক দিলে অনেক বড় লোক হয়ে যাওয়া যায়, দরবেশ বাবা খ্যাত
সে দরবেশ বাবার পুত্র পুত্রবধূ দেশ ত্যাগ করেছেন। এই তালিকাটা আমি এখানে আংশিক প্রকাশ করছি। এছাড়া আরো অনেকেই বাইরে চলে গেছেন এবং চলে যাবেন। এখন আসি, সেনাবাহিনী ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে কখনো এই সরকারকে সমর্থন করবে নাকি করবে না? না, তারা কখনো আর ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে সরকারকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিবে না। ইতিমধ্যে তারা অনেক বিতর্কিত হয়েছে। তারা চাচ্ছেন শেখ হাসিনার কারণে জনগণের মুখোমুখি না হতে। এছাড়া জাতিসংঘ সহ বিশ্বের আরো বেশ কিছু বিষয় রয়েছে, সেসব বিষয়গুলো সেনাবাহিনীর উপর একটা চাপ আছে। এছাড়া এই সেনাবাহিনী কিছু সংখ্যক অর্থাৎ জেনারেল আছেন যারা এই শেখ হাসিনার পদলিহী। এছাড়া অন্য যারা আছেন সবাই তো না। তারা কখনোই, গতকাল যে মিটিংটি হয়েছে সেই মিটিংয়ের তথ্যগুলো আমি এখানে কিছু কিছু শেয়ার করছি, সব তো শেয়ার করা যায় না। এখানে দেখলাম যে তারা কখনোই সেটা করবে না। যদি সরকার উস্কানিও দেয় তবু তারা জনগণের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশনে তারা যাবে না, কখনোই না। বরং তারা বলেছেন যে রাষ্ট্রের প্রয়োজনে জনগণের পাশে থাকবেন। যদিও গতকালকে আমি একটা ভিডিওতে একটি ছোট করে একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে রাষ্ট্র এবং জনগণ দুটা তখন দুই মেরুর। যাই হোক, সে বিষয় নিয়ে আমি এখন আর এখানে বলতে চাচ্ছি না। গতকাল পর্যন্ত দেখলাম পুলিশ ছাত্র জনতার সঙ্গেই আছেন। আমরা অনেক জায়গা দেখেছি, ঢাকা সব জায়গায়, সারা বাংলাদেশেই গতকাল পুলিশ ছাত্র জনতা ঠিক একাকার হয়ে গিয়েছিল। এছাড়া কিছু তো আছেই ছাত্রলীগের ক্যাডার থেকে যারা আসছে, গোলাপি পুলিশ, সেই গোলাপি কিছু পুলিশ সদস্য আছে যারা এসআই কিংবা সাব ইন্সপেক্টর এরকম আছে। তো সব সাব ইন্সপেক্টরের তো দেশের বাইরে ওরকম বাড়ি নাই। হ্যাঁ আছে, আমরা যতটা শুনেছি 40-50 জন বা অর্ধ শতাধিক ধরতে পারি, কিন্তু বাকি যারা সবারই তো দেশের বাইরে বাড়ি নাই, তাদের তো পরিবার পরিজন এখানেই। তাছাড়া সাব ইন্সপেক্টর যারা, তারা তো এখানেই থাকবেন না, তো তাদের তো পরিবার আছে। পুলিশ দিয়ে আর কাজ করানো যাচ্ছে না বলেই গতকাল দেখলাম যে কেসিনো সম্রাটকে মাঠে নামাচ্ছে। এমন কেসিনো সম্রাট নিজেও একটি এরকম দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য, মানে তার বক্তব্য ছড়িয়ে পড়ছে, তারা এই সরকারের পাশে আছে, এই সেই নানান ধরনের বক্তব্য সন্ত্রাসী টাইপের। হ্যাঁ, এই সম্রাট আসলে মুখে যে মানে যাই বলুক না কেন, কিন্তু সে বলে জানি যে শেখ হাসিনার প্রয়োজন শেষ হয়ে গেলে টিস্যু পেপার মনে করে ছুঁড়ে ফেলে দেয়। আসলে শেখ হাসিনার রেজিমের কোনো টুলস কাজে আসছে না, তাই ভয় আর আতঙ্ক ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই একটা অপচেষ্টা তারা করে যাচ্ছে। এখন বিষয় হলো যে বিজয় কোথায় আমাদের বিপ্লবীদের? হ্যাঁ, বিপ্লবীদের বিজয় খুব সন্নিকটে। রাজপথে যারা আছেন এবং আমরা যারা অভিভাবক আছি, অনেক পেশাজীবী ইতিমধ্যে নেমেছেন। আপনারা দেখছেন সকল স্তরের পেশাজীবী তারা নেমে আসছেন রাজপথে। বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের আপনারা দেখছেন নিশ্চয়ই পত্র পত্রিকায়, সেখান থেকেও একজন কর্মকর্তা এখানে সংহতি জানিয়েছেন এবং তারা অফিস করবেন না, এই সরকারকে অসহযোগিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন। যারা আমার এই ভিডিও দেখছেন তারাও যদি এখানে সরকারি কোন কর্মকর্তা থাকেন, অসহযোগিতা করুন, কারণ এখন আন্দোলনটা চলছে, এই মুহূর্তে অসহযোগের ডাক, আন্দোলনটা চলছে, আপনারাও অসহযোগ করুন। এই সরকারকে যারা সাপোর্ট করবেন তারা কিন্তু রাজাকারের তালিকায় পড়বেন, কথাটা মনে রাখবেন, রাজাকারের তালিকা পড়বেন। সুতরাং এই সরকারকে কখনো সাপোর্ট করবেন না। আর এই সরকার কখনো এই রেজিম, শেখ হাসিনার রেজিম আর ক্ষমতা থাকতে পারবে না, কোনোভাবেই না। আমি এইখানে একটু সাদামাটাভাবে কথাগুলো বলছি, এত বিস্তারিত না বলে। আমি আশা করব যারা আমার এই কথা শুনছেন তারা অবশ্যই এখান থেকে কিছু তথ্য আপনাদের চিন্তার উপাদান হতে পারে বা চিন্তার খোরাক যোগাতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।